বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ব করতে দেবে না ভারত। আমর জাতিসংঘের মধ্যস্থতা প্রস্তাব আওয়ামী লীগের তোলপাড়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। সংলাপের আশা প্রদীপ এখনো নেভেনি, তবে এখন সংলাপ নয় বললেন কাদের। আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ এ আরাফাত। ঢাকা 17 আসনে উপনির্বাচন। এবার দেখুন বিস্তারিত। বাংলাদেশে যুক্তরাষ্ট্রকে কর্তৃত্ব করতে দেবে না ভারত। অবশেষে বাংলাদেশের রাজনীতি নিয়ে মুখ খুলেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, বিদেশি কিছু রাষ্ট্রের হস্তক্ষেপ বাংলাদেশে আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। পররাষ্ট্রমন্ত্রী এটিও বলেছেন, ভারতের ঘোষিত নীতি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ না করা। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। সুস্পষ্টভাবে এই বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়েই, তা বুঝতে কূটনীতিকদের কোনো অসুবিধা হবার কথা নয়। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 9 বছরের সাফল্য তুলে ধরার জন্য সাংবাদিকদের ডেকে বাংলাদেশ প্রসঙ্গে এরকম মন্তব্য করেন এস জয়শঙ্কর। উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বাংলাদেশের ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপরীতমুখী অবস্থান প্রকাশ্যে এলো। মার্কিন যুক্তরাষ্ট্র গত কিছুদিন ধরেই বাংলাদেশের নির্বাচন নিয়ে একরকম চাপ সৃষ্টির চেষ্টা করছিল। বিশেষ করে সর্বশেষ গত 24 মে নতুন ভিসা নীতি ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে রীতিমতো হুমকি দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, এই ভিসা নীতি গ্রহণের আগে সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র এবং এই উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ভারতের সাথে কোনো আলোচনাই করেনি যুক্তরাষ্ট্র, আর এটি ভারত খুব ইতিবাচকভাবে গ্রহণ করেনি। মূলত বাংলাদেশের রাজনীতির ব্যাপারে ভারতের উপর এতদিন নির্ভরশীল ছিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি ব্যাপারে যেরকম ভাবে বার্তা দিত, সেই বার্তাটিকেই যুক্তরাষ্ট্র গ্রহণ করত। এখানে বাংলাদেশের যাতে উগ্র মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির দানা বেঁধে না ওঠে, বাংলাদেশ যেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য। আর সেই লক্ষ্যের সঙ্গে এতদিন যুক্তরাষ্ট্র সহমত ছিল। কিন্তু 2018 পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের ইস্যুতে নানা রকম হস্তক্ষেপ এবং প্রভাব বিস্তারের চেষ্টা করতে থাকে। প্রথম দিকে ভারত এই বিষয়টি নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অপরদিকে আমর জাতিসংঘের মধ্যস্থতা প্রস্তাব আওয়ামী লীগের তোলপাড়। আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু আকস্মিকভাবে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব রাজনীতির অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। আমির হোসেন আমুকে এমনই সাম্প্রতিক সময় খুব একটা সরব দেখা যায়নি। বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন। যদিও 14 তলের সমন্বয়ক, কিন্তু 14 তলের আলাপ আলোচনা বৈঠকগুলোতে তাকে খুব একটা পাওয়া যায়নি। সেই তিনি কিনা জাতিসংঘের প্রতিনিধির তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক নির্বাচন করতে বিএনপিকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন এই প্রবীণ নেতা। তিনি বলেছেন যে জাতি প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধি আসুক, আমরা আলোচনা করে দেখতে চাই কিভাবে সবাই মিলে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন করা যায়। সেটি একমাত্র আলোচনার মাধ্যমে সুরাহা হতে পারে, অন্য কোনোভাবে নয়। গতকাল 14 দলের এক জনসভায় আমির হোসেন আমু এই মন্তব্য করেন। তার মন্তব্য করে রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা। আমির হোসেন আমু রাজনীতিতে কোনো অনাহুত নন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন পরীক্ষিত রাজনৈতিক নেতা। রাজনৈতিক কৌশলে তার চেয়ে পারদর্শী নেতার সংখ্যা বাংলাদেশে আর এই মুহূর্তে আছে কিনা তা ভেবে দেখার বিষয়। তিনি হঠাৎ করে জাতিসংঘের বিষয়টি আনলেন কেন এবং বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাবই বা দিলেন কেন, এই প্রশ্ন এখন রাজনীতিতে নানাভাবে আলোচিত হচ্ছে। আমির হোসেন আমুর এই বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন যে দেশে এরকম কোনো পরিস্থিতি হয়নি যে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হতে হবে। আমির হোসেন আমুর এই বক্তব্যের পর আজ আওয়ামী লীগের আরেকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে সংলাপের কোনো বিকল্প নেই। এই সমস্ত বক্তব্যের ফলে এক ধরনের প্রশ্ন রাজনীতির অঙ্গনে এসেছে, তা হলো আওয়ামী লীগ কি এখন বিএনপির সঙ্গে সংলাপে আগ্রহী? কদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে কিসের সংলাপ, যারা মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের সঙ্গে সংলাপ করতে গেলে পোড়া গন্ধ পাওয়া যায়। তিনি সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে বরং সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা বলেছেন। কিন্তু তার এই বক্তব্যের বিপরীত ধারায় অবস্থান নিলেন আওয়ামী লীগের অন্তত 2 জন নেতা। তবে আমির হোসেন আমুর বক্তব্যটি রাজনীতিতে বিভিন্নভাবে আলোচনার দাবি রাখে। গতকালই মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা হয়। এর আগে পিটার ডি হাস কথা বলেন আওয়ামী লীগের 2 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সাথে। অপরদিকে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক।
ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের একটি বৈঠক হয়েছে। বুধবার ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের অফিসে এই বৈঠক হয়। প্রায় 1 ঘণ্টার এই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের আলোচনা হয়েছে। এর আগেও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্কিন রাষ্ট্রদূতের বারিধারার বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির অন্য কোনো নেতা ছিলেন না। অপরদিকে সংলাপের আশায় প্রদীপ এখনো নেভেনি, তবে এখন সংলাপ নয় বললেন কাদের। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের আপাতত সংলাপের কোনো ভাবনা নেই, তবে সংলাপের আশার প্রদীপ এখনো নেভেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে গণভবনের গেটে অপেক্ষমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় ঢাকা 17 আসনের উপনির্বাচনে দলের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। ওবায়দুল কাদের এই তথ্য জানানোর জন্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আশার প্রদীপ কোনোদিনও নেভে না, কিন্তু আজকে আপনি আমাদের বলছেন সরকারি দলকে সংলাপের কথা। আমরা আপাতত এই নিয়ে ভাবছি না। গতকাল বলেছি সংলাপ নিয়ে এই মুহূর্তে আমাদের কোনো ভাবনা নেই, আমাদের কোনো চিন্তা ভাবনা নেই এবং সিদ্ধান্ত নেই। ভবিষ্যতের কথা ভবিষ্যতে বলতে পারবো, এই মুহূর্তে নেই। বিএনপি সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বারবার একই কথা বলে। বিগত নির্বাচনে তারা পানি ঘোলা করে নির্বাচনে আসেনি। এবার কি হবে জানি না। নির্বাচন ছাড়া তাদের আগুন সন্ত্রাস তৎপরতা। নির্বাচনে বাধা দেওয়ার ইচ্ছা থাকতে পারে, তবে তারা আওয়ামী লীগের জন্য নিষেধাজ্ঞা আনতে গিয়ে এখন নিজেরাই ভিসা নীতির ফাঁদে পড়েছে। ভিসা নীতিতে এসব আগুন সন্ত্রাস, নির্বাচনে বাধা দেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা ওই নিয়ম নীতির আওতায় পড়ে। এটা শোনার পর তাদের মুখ শুকিয়ে গেছে, মুখে যদিও বলছে না। অপরদিকে ঢাকার 17 আসনে উপনির্বাচন, আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোহাম্মদ এ আরাফাত। ঢাকা 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য। আরাফাত এতদিন আওয়ামী লীগের হয়ে নানা বুদ্ধিবৃত্তিক কাজে যুক্ত ছিলেন। টক শোতে আওয়ামী লীগ ও সরকারের পক্ষে কথা বলেছেন। গত ডিসেম্বরের প্রথমে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সদস্য হন তিনি। এবার সংসদ সদস্য হওয়ার দৌড়ে সামিল হলেন তিনি। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় বোর্ডের যৌথ সভায় মোহাম্মদ এ আরাফাতকে ঢাকা 17 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়। সভায় দেশের 9টি পৌরসভার মেয়র পদে ও 37টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দলীয় প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোনয়ন বোর্ডের সদস্য ওবায়দুল কাদের রাতে গণভবনের ফটকে আরাফাতের মনোনয়নের কথা সাংবাদিকদের জানান। আগামী 17 জুলাই ঢাকা 17 আসনে উপনির্বাচন হবে। এই ভোট হবে কাগজের ব্যালটে।